আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এইচএসসি 2025 সালে পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুটো পেপারে আমি ক্লাস দিচ্ছি। আজকে ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার ক্লাস 5, যেখানে আমরা কন্ট্রাস্টিং প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। কন্ট্রাস্টিং প্রিপোজিশন মানে হচ্ছে একটা প্রিপোজিশন একটার বিপরীত। তো এই বিপরীত ধর্মী প্রিপোজিশনগুলো পড়ার মাধ্যমে আমাদের প্রিপোজিশনের বেসিক ধারণা আরও বেশি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো চলো আজকে আমরা কন্ট্রাস্টিং প্রিপোজিশন আলোচনা শুরু করি। সবাই খেয়াল করো, প্রথম হচ্ছে অ্যাট এবং ইনের পার্থক্য। আচ্ছা, তো অ্যাট এবং ইনের পার্থক্যটা হচ্ছে মূলত বড় ছোটর ব্যাপারটা, যে ছোট স্থানের পূর্বে অ্যাট ব্যবহার করা হয়, পক্ষান্তরে বড় স্থান বোঝানোর জন্য ইন ব্যবহার করা হয়। আচ্ছা, যেমন ক্ষুদ্র কোনো স্থান, যেমন ধরো দরজা, জানালা, বাড়ি ইত্যাদি, এগুলো হচ্ছে ছোট ছোট স্থান। যেমন যদি দরজার কথা বলো, যেমন হি ইজ নকিং অ্যাট দ্য ডোর, বা আমরা অনেক সময় বলে থাকি যে আওয়ার এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। এই যে দরজার আগে কিন্তু অ্যাট কথাটি বসেছে, অ্যাট দি ডোর। আবার জানালার পাশে, যেমন হি ইজ নকিং অ্যাট মাই উইন্ডো, সে আমার জানালায় কড়া নাড়ছে, বা জানালায় আমাকে মানে কি বলে টাক দিচ্ছে বা শব্দ করছে, এরকম ব্যাপারটা। আবার বাড়ি বোঝানোর জন্য, যেমন হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছেন। তাহলে ছোট স্থানকে বোঝানোর জন্য তোমাকে অ্যাট বসাতে হচ্ছে। কোনো গ্রামের নাম, মহল্লার নাম, টাউনের নাম, এর পূর্বে অ্যাট বসে। যেমন ধরো যে হি ইজ স্ট্যান্ডিং অ্যাট উইন্ডো, সে জানালার পাশে দাঁড়িয়ে আছে। তো এখানে জানালার পাশে দাঁড়িয়ে আছে মানে হচ্ছে অ্যাট তোমাকে বসাতে হয়েছে। দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। পরীক্ষা দরজায় কড়া নাড়ছে অর্থে তোমাকে অ্যাট বসাতে হয়েছে, কারণ দরজা হচ্ছে একটি ছোট জায়গা। আবার হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। তো বাড়ি একটা ছোট জায়গা, তার জন্য অ্যাট বসাতে হয়েছে। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অ্যাট চুরুলিয়া, কাজী নজরুল ইসলাম চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। এটা একটি গ্রামের নাম যেখানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে অ্যাট চুরুলিয়া। তো আমরা সূত্র অনুসারে কোনো ছোট স্থান, যেমন কোনো দরজা, জানালা, বাড়ি, কোনো গ্রামের নাম, মহল্লার নাম, টাউনের নাম ইত্যাদির পূর্বে অ্যাট ব্যবহার করতে হয়। আচ্ছা, তবে একটু মনে রাখতে হবে যে কোনো গ্রামের নামের আগে কিন্তু অ্যাট বসে, কিন্তু ভিলেজ কথাটির আগে কিন্তু ইন বসে। আবার টাউনের নামের আগে অ্যাট বসে, কিন্তু টাউন কথাটির আগে কিন্তু ইন বসে। যেমন খেয়াল করে, একটু সতর্কতা, যে হি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। যদিও গ্রাম একটি ছোট স্থান, গ্রামের নামটা যদি বলতো তাহলে তুমি অ্যাড বসাতা। যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন অ্যাট চুরুলিয়া। আবার ধরো যে হি লিভস ইন এ টাউন, সে একটি টাউনে বাস করে। টাউনের আগে কিন্তু ইন বসেছে, বাট টাউনের নামটা যদি বলতো তাহলে কিন্তু তোমাকে অ্যাড বসাতে হতো। তো এই হচ্ছে অ্যাটের ব্যবহার। এবার আসো ইনের ব্যবহারটা বলি। ইন কোথায় কোথায় বসে? সাধারণত বড় কোনো স্থানের পূর্বে, যেমন বড় শহরের নাম, জেলার নাম, দেশের নাম, এর পূর্বে ইন বসে। যেমন উই লিভ ইন ঢাকা, এটি একটি বড় শহরের নাম তথা বিভাগের নাম বা সিটির নাম। উই লিভ ইন গোপালগঞ্জ, আমরা গোপালগঞ্জে বাস করি, তার জন্য এখানে দেখো গোপালগঞ্জ একটি জেলার নাম, তার জন্য ইন বসেছে। দেয়ার আর মেনি পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশে অনেক মানুষ রয়েছেন। তাহলে বাংলাদেশে এটা একটি দেশের নাম। তাহলে আশা করি আমরা অ্যাট এবং ইনের যে ব্যবহারটা রয়েছে সেটা বুঝতে পেরেছি। এরপর আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা হচ্ছে অন, ওভার এবং অ্যাভভ। তোমাদেরকে বেসিক প্রিপোজিশনের যখন ডায়াগ্রামটা দেখিয়েছিলাম তখন তোমরা এটা পড়েছিলে। তো দেখো আমরা আলোচনা করি। প্রথমে হচ্ছে তোমার অন। অন মানে হচ্ছে উপরে, সেটা হচ্ছে তল স্পর্শ করা অবস্থায়। যেমন ধরো বলি যদি যে দ্য বল ইজ অন মাই হেড, বলটা আমার হেডের উপরে রয়েছে। অথবা আরেকটি উদাহরণ যদি তোমাদেরকে বলি, যে যেমন ধরো যে তোমার যদি বলি যে দ্য কি বলে যে দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা টেবিলের উপরে রয়েছে। এই যে মনে করো অন কথাটি বসেছে, এটা বোঝাচ্ছে যে টেবিলের উপরে স্থির অবস্থা, মানে স্পর্শ করা অবস্থায় রয়েছে, তার জন্য অন বসেছে। আর ওভারটা হচ্ছে তলের উপরে থাকলে, মানে স্পর্শ করা অবস্থায় নয়, তবে উপরে নাগালের মধ্যে। যেমন ধরো আমি যদি বলি দি ফ্যান ইজ ওভার মাই হেড, হ্যাঁ। অথবা যদি বলো দ্য বার্ড, পাখিটা, ফ্লু, উড়ে গেল, হ্যাঁ, ওভার মাই হেড, পাখিটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। এই যে মাথার উপর দিয়ে উড়ে গেল, বা তোমার হচ্ছে কিছুটা উপরে বা স্পর্শ করা অবস্থায় নয়, তখন হচ্ছে তোমার ওভার কথাটি ব্যবহৃত হয়। আর যদি এত উপরে বোঝায় যে মনে করো নাগালের বাইরে, প্রচণ্ড উপরে, সেটা হচ্ছে অ্যাভভ। যেমন দ্য স্কাই ইজ অ্যাভভ আস, আকাশ আমাদের অনেক উপরে। তাহলে অন, ওভার, অ্যাভভ
এর যে পার্থক্যটা সেটা হচ্ছে তোমার, তো যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি, যে সরি, তোমার অন হচ্ছে উপরে তবে স্পর্শ করা অবস্থায়, তারপরে ওভার হচ্ছে উপরে তবে নাগালের মধ্যে, স্পর্শ করা অবস্থায় নয়। আর অ্যাবভ হচ্ছে স্পর্শ করার অবস্থায় নয় কিন্তু অনেক উপরে, যেটা নাগালের অনেকটা বাইরে। আশা করি তোমরা অন, ওভার, অ্যাবভের পার্থক্যটা বুঝতে পেরেছো। এরপর আমরা আরেকটি পার্থক্য দেখব, যেটা কন্ট্রাস্টিং প্রিপোজিশন, মানে একটা একটার বিপরীত আর কি। যেমন ইন, ইনটু। তো ইন এবং ইনটু এটার পার্থক্যটা কি, যে ইন হচ্ছে ভিতরে স্থির অবস্থায়, আর ইনটু মানে হচ্ছে ভিতরে গতিশীল অবস্থায় যদি বোঝায় বা প্রবেশ বোঝায় তাহলে ইনটু কথাটি ব্যবহৃত হয়। যেমন ধরো যে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, ছাত্রছাত্রীরা ক্লাসরুমের মধ্যে আছে। এই যে মধ্যে আছে, স্থির অবস্থায় আছে বা ভিতরে অবস্থান করছে, সেই অর্থে তোমাকে ইন বসাতে হয়েছে। কিন্তু যদি গতিশীল অবস্থা প্রকাশ পেত, যে গতিশীল অবস্থায় প্রবেশ করছে, সেক্ষেত্রে তোমাকে ইনটু বসাতে হতো। ফর এক্সাম্পল, হি ওয়েন্ট ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে প্রবেশ করেছিল। ওকে, আচ্ছা। অথবা ওয়াটার চেঞ্জেস ইনটু ভ্যাপর, পানি বাষ্পে পরিণত হয়। এই যে পরিবর্তন হয়ে যাওয়া বা একটা অবস্থা থেকে আরেক অবস্থায় গতিশীল অবস্থায় পরিবর্তিত হয়ে যাওয়াটা, এটাকে বোঝাতে ইনটু ব্যবহার করা হয়। তো স্থির অবস্থায় ইন, গতিশীল অবস্থায় ইনটু, এটুকু মনে রাখবে। তারপরে চতুর্থ প্রিপোজিশনটা হচ্ছে বাই এবং উইথ। সাধারণত ব্যক্তির ক্ষেত্রে আমরা বাই বসাই, আর বস্তুর ক্ষেত্রে আমরা উইথ বসাই। যেমন দ্য ডগ ওয়াজ বিটেন বাই দ্য বয় উইথ এ স্টিক। আচ্ছা, কুকুরটিকে পেটানো হয়েছিল ছেলেটির দ্বারা লাঠি দিয়ে। তাহলে ব্যক্তি বোঝানোর জন্য তোমার বাই বসেছে, আর লাঠির আগে উইথ বসেছে। যেমন আই কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, আমি সাপটিকে মেরেছিলাম একটা লাঠি দিয়ে। তাহলে এই যে উইথ স্টিক, এটা হচ্ছে তোমার উইথ, এইটা তোমাকে কি মিন করছে, যে কোনো বস্তু দিয়ে এটা। এরপর আসো যে বিটুইন মানে হচ্ছে দুয়ের মধ্যে, আর এমন মানে হচ্ছে দুয়ের বেশির মধ্যে। ফর এক্সাম্পল, দুজন ব্যক্তির ক্ষেত্রে বিটুইন, আর দুয়ের অধিক বুঝালে এমন কথাটি ব্যবহৃত হয়। যেমন ডিভাইড দ্য ব্যানানাস, কলাগুলোকে ভাগ করে দাও বিটুইন টু দ্য টু বয়েজ। দুটি ছেলের ক্ষেত্রে বিটুইন কথাটি বসেছে, আর দুয়ের বেশি বুঝালে এমন কথাটি বসে। যেমন ডিভাইড দ্য ব্যানানাস অ্যামং দ্য বয়েজ। এমন যখন বলেছে তখন বুঝতে হবে এখানে কিন্তু দুজন ব্যক্তি ইনভলভ না, দুজনের বেশি মানে মোর দ্যান টু এখানে ইনভলভ রয়েছে, এটা মেন করতে হবে। বা ডিভাইড দিস ফ্রুটস অ্যামং বেগার্স, ভিক্ষুকদের মধ্যে ফলগুলোকে ভাগ করে দাও, এটা মেন করছে যে অনেকগুলো ভিক্ষুক, মানে দুজন নয়, দুজনের বেশি নিশ্চয়ই। আচ্ছা, 6 নম্বরে আমরা কন্ট্রাস্টিং প্রিপোজিশন পড়ব। খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, যেটা হচ্ছে আমাদের অনেক জানা দরকার, যে সেটা হচ্ছে অ্যাট, অন, ইন। আচ্ছা, দেখো অ্যাট কোথায় বসে, দিনের কোনো অংশ ভাগ বা নির্দিষ্ট কোনো সময়ের পূর্বে অ্যাট বসে। আমরা একদিনের যে ছোট সময়টা রয়েছে, আমাদের হিসাবটা হচ্ছে মূলত একদিন। তো একদিনের ছোট যদি হয় সেটা হচ্ছে অ্যাট, একদিনের সমান যদি হয় অন, একদিনের বেশি যদি হয় ইন। এই বেসিক কথাটা মনে রাখলে তুমি সময় ভিত্তিক প্রিপোজিশনটা অনায়াসে করতে পারবে। তো একদিনের ছোট মানে দিনের কোনো অংশ, যেমন ধরো হি কামস হোম অ্যাট 5 PM, তো অ্যাটটা কি বলো, দিনের কোনো অংশ। আচ্ছা, দ্য প্রোগ্রাম স্টার্টস অ্যাট ডাউন, প্রোগ্রামটি ভোরবেলায় শুরু হয়। তো ভোর এটা কিন্তু 24 ঘন্টার একটি অংশ, মানে একদিনের থেকে ছোট সময়। যদি সময়টা একদিনের ছোট হয়ে যায় তার জন্য অ্যাড বসবে। তবে মনে রাখবে দিনের অংশ হওয়া সত্ত্বেও কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন মর্নিং, সকাল, এটা কিন্তু দিনের অংশ। তো দিনের অংশ হওয়া সত্ত্বেও মর্নিংয়ের আগে কিন্তু ইন বসে, অ্যাড বসে না। যেমন আফটারনুন, এটা দিনের অংশ হওয়া সত্ত্বেও এর আগে কিন্তু অ্যাড বসে না, ইন বসে। আবার ইভিনিংয়ের আগে, সন্ধ্যার আগে, ইভিনিংয়ের আগে কিন্তু ইন বসে, অ্যাড বসে না। আর দিনের ভাগ বোঝাতে বাই বসে, দিনের বেলা যেটাকে আমরা বলে থাকি। বাকি যে দিনের অংশগুলো রয়েছে, দিনের কোনো অংশ বোঝালেই তোমাকে অ্যাড বসাতে হবে, বাট মর্নিং, আফটারনুন, ইভিনিং এটা বোঝাতে কিন্তু ইন ব্যবহার করতে হয়। এটা একটু ব্যতিক্রম। আচ্ছা, এই গেল অ্যাটের ব্যাপার আমরা বললাম। এবার অনের কথা বলি। আমি একটু আগেই বলেছি যে সময়টা যদি একদিনের সমান হয়, একদিনের ব্যাপিয়া কোনো সময় হয়, যে সেটা একটা দিন বুঝাতে পারে, কোনো জন্মদিন বুঝাতে পারে, তোমার 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ বা 16ই ডিসেম্বর, এরকম করে জাতীয় দিবস একদিনেই তো হয়, তাই না? তো একদিন বুঝালেই মূলত সবসময় অন কথাটি ব্যবহার করবে। ফর এক্সাম্পল, যে একদিনের সমান সময়, এর পূর্বে অন বসে। হিজ বার্থডে ইজ অন নেক্সট সানডে, তার জন্মদিন আগামী রবিবার। তাহলে এই অনটা কিন্তু একটা দিনকে মেন করছে, রবিবারকে মেন করছে। উই সেলিব্রেট আওয়ার ভিক্টোরি ডে, আমরা আমাদের বিজয় দিবস উদযাপন করি অন 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর। তাহলে এখানে এই যে অন 16 ডিসেম্বর, 16ই ডিসেম্বর,
এটা কিন্তু তোমাকে একটা দিনকে নির্দেশ করা হয়েছে, সো এটা অন ব্যবহার করা হয়েছে। তাহলে হিসাবটা হচ্ছে একদিনের ছোট হলে অ্যাট, একদিনের সমান হলে অন, আর একদিনের বেশি সেটা দুদিন হলেও ইন বসবে। যেমন একদিনের চেয়ে বেশি সময় এর ক্ষেত্রে ইন কথাটি ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, যেমন মনে করো হি উইল কাম ইন 2 days, সে দুদিনের মধ্যে আসবে। উই বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসের পাশাপাশি তোমরা যদি অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও, লাইভ ব্যাচে ভর্তি হতে আমার সাথে যোগাযোগ করার জন্য, বিস্তারিত তথ্য জানতে তুমি 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি জানতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, লাইভ ক্লাসে ভর্তি হয়ে কোর্সটিকে কমপ্লিট করলে তুমি বেশ আপডেট থাকতে পারবে এবং তোমার যে প্রশ্নগুলো রয়েছে বা তোমার যেখানে যেখানে ঘাটতি রয়েছে সেগুলো তোমার সমাধান হয়ে যাবে। আর যারা লাইভ ক্লাসে ভর্তি হবে না, তাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা এইভাবে, অর্থাৎ যেভাবে তোমাদের ক্লাস দিচ্ছি আমি, সেভাবে তোমরা ইউটিউব, ফেসবুক পেজ দুটো জায়গাতেই তোমরা ক্লাস পাবে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা আপডেটটা পাবে। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখলে তোমরা পরবর্তী ক্লাসগুলো অবশ্যই পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটিকে একটু শেয়ার করো সবসময়, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আর যারা এখনো পর্যন্ত লাইভগুলো শেয়ার করো না, তাদের কাছে আমি আন্তরিক অনুরোধ করব তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দিও। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।